নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। করোনাকালীন এই সময়ে তোমরা সকলে সুস্থ আছো। তো অনলাইন শ্রেণী কার্যক্রমের ধারাবাহিকতায় পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকে অনলাইন শ্রেণী কার্যক্রমে আমি সাথে আছি মোহাম্মদ আলী সোহাগ জুয়েল। খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা এখানে কথা বলবো। যদিও এটা একটা গ্রুপ ক্লাস, নবম শ্রেণীর যারা বিজ্ঞান বিভাগের ছাত্র, আশা করি তোমরা আজকের এই ক্লাসটি খুবই মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে বোঝার এবং শোনার চেষ্টা করবে। সঙ্গে সঙ্গে আমি যে ক্লাসটি নিয়ে আলোচনা করব, অবশ্যই তোমরা তোমাদের বইয়েই এই ক্লাসের যে বিষয়বস্তু যেখানে আছে সেই জায়গাটায় তোমরা বই খুলে দেখার চেষ্টা করবে। তো আমরা এখন যে ক্লাসটা নিব সেটা বাংলাদেশের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। যে ঘটনার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, যে ঘটনার জন্ম না হলে আমরা স্বাধীন রাষ্ট্রের নাগরিক হতে পারতাম না, যে ঘটনার জন্ম না হলে লাল সবুজের পতাকা আমরা পেতাম না, যে ঘটনার জন্ম না হলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক ভূখণ্ডের জন্ম হতো না। আমার এই কথাগুলোর প্রেক্ষাপটে তোমরা অবশ্যই বুঝে গিয়েছো আমি কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আসলে আজকে আমার কথা বলারই টপিকসটা সম্পর্কে তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো। আমি যদি ক্লাসে থাকতাম, এটা যদি রিয়েল ক্লাস হতো, তাহলে কিন্তু আমি তোমাদেরকে যে কোনো একজন বা দুইজনকে জিজ্ঞাসা করতাম, বলতাম যে বলো তো আজকে আমি কোন ক্লাসটি নিয়ে আলোচনা করবো, কোন বিষয়টি নিয়ে আলোচনা করবো। তোমরা কিন্তু খুব সহজেই আশা করি উত্তর দিতে পারতো। এখনও আশা করি তোমরা বুঝে গিয়েছো যে আমি কোন বিষয়টি সম্পর্কে আজকে ক্লাসটা নিতে যাচ্ছি। সেটা অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধ। বাংলাদেশ মানেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা বাংলাদেশকে যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধবাদী চিন্তা করতে পারি না, ঠিক তেমনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশের কথা চিন্তা করতে পারি না। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের কথা। ছোট করে এই ক্লাসটি নিব। বিষয়টা অনেক বড়, একটা ক্লাসে এত বড় বিষয়টা নিয়ে আলোচনা করা সম্ভব নয়। কেননা পূর্ব বাংলার আন্দোলন মানে অনেক একটা বড় একটা ঘটনা, অনেক বড় ঘটনা। আবার জাতীয়তাবাদও অনেক বড় একটা টপিক। আমরা দুইটা নিয়ে একসাথে আজকে আলোচনা করবো না, আমরা আজকে পূর্ব বাংলার আন্দোলন নিয়ে একটু কথা বলবো। পূর্ব বাংলার আন্দোলন নিয়ে কথা বলতে গেলে প্রথমে আমাদেরকে একটু পিছনে ফিরে গেলে খুব বেশি ভালো হয়। একটু পটভূমি যদি জেনে নেওয়া যায়, আসলে পূর্ব বাংলাটা কি, কেন আমরা পূর্ব বাংলা বলছি। অনেক সময় এটাকে পূর্ব পাকিস্তানও আমরা অতীতে বলে থাকতাম। তো আমরা একটু পিছনে ফিরে চলে যাই, খুব বেশি পিছনে না। আমরা স্বাধীন সুলতানি আমলের শেষ নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। এই নবাব সিরাজউদ্দৌলা 1757 সালে 23শে জুন পলাশীর প্রান্তরে ব্রিটিশদের কাছে পরাজিত হয়। এই পরাজয়ের পিছনেও কিন্তু কিছু কতিপয় দুষ্কৃতিকারী ষড়যন্ত্রকারীদের আছে। তো ব্রিটিশদের কাছে পরাজয়ের ফলে কি ঘটনা ঘটে, পরাজয়ের ফলটা কি? পরাজয়ের ফলটা আসলে ব্যাপক, সুদূর প্রসারী। কেমন সুদূর প্রসারী? পরাজয়ের ফলে সবচেয়ে প্রত্যক্ষ যে প্রভাবটা আমরা পাই সেটা হচ্ছে আমরা যে স্বাধীন ছিলাম, পূর্ব বাংলা যে স্বাধীন ছিল, এই স্বাধীনতা আর থাকবে, আমরা পরাধীনতায় নাগপাশে বন্দী হব। কাদের শিকলে আবদ্ধ হলাম? ব্রিটিশদের শিকলে আমরা আবদ্ধ হব। পূর্ব বাংলা হয়ে গেল ব্রিটিশদের কলোনি, ব্রিটিশদের উপনিবেশ। নবাব সিরাজউদ্দৌলার পতনের ফলে আমরা আমাদের স্বাধীনতা হারালাম। একটা দুইটা দিনের জন্য না, 190টা বছর আমরা পরাধীন থাকলাম।
এই ব্রিটিশদের কাছে। এর ভিতরে অনেক ত্যাগ তিতিক্ষা সংগ্রাম হয়েছে, কিন্তু আমরা স্বাধীনতা আসলে লাভ করতে পারি। তো এই যে 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত 190 বছর আমরা যে পরাধীন ছিলাম, এই পরাধীনের ভিতরে অনেক বড় বড় আন্দোলন হয়েছে। তার ভিতরে অন্যতম একটা গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল সিপাহী বিদ্রোহ। এই বিদ্রোহটাকে বলা হয় ভারতীয়দের প্রথম স্বাধীনতা আন্দোলন। এটা হয় 1857 সালে। এই সিপাহী বিদ্রোহের পরে আর তেমন উল্লেখযোগ্য বিদ্রোহ আমরা না দেখতে পেলেও 1947 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী প্রেক্ষাপটে 1947 সালে ব্রিটিশরা তাদের এই ভারতীয় কলোনিটাকে স্বাধীন করে দিল। স্বাধীন করে দুইটা রাষ্ট্রের জন্ম হয়। কয়টা রাষ্ট্রের? দুইটা রাষ্ট্রের জন্ম হয়। একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে ভারত। আমরা জানি যে এই দুইটা রাষ্ট্রের জন্ম হয়। একটা রাষ্ট্রের জন্ম হয় 1947 সালে 14 আগস্ট, আর একটা রাষ্ট্রের জন্ম হয় 1947 সালে 15 আগস্ট। তো ভারত এবং যে পাকিস্তানের জন্ম হয়, এই জন্ম হওয়ার পিছনে কিছু কারণ ছিল, লজিক ছিল। কোন প্রেক্ষাপটে এটাকে ভাগ করা হয়, কিসের ভিত্তিতে ভাগ করা হয়? তো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কারণই বলবো, সেটা হচ্ছে ধর্মীয় মূল্যবোধ বা ধর্মীয় কারণে, ধর্মীয় বিশ্বাসের কারণে যে অঞ্চলের মানুষ মুসলমান ছিল সেই অঞ্চল নিয়ে একটা রাষ্ট্রের জন্ম হয়, সেটার নাম দেওয়া হয় পাকিস্তান। এবং যে অঞ্চলের মানুষ হিন্দু সংখ্যাগরিষ্ঠ, হিন্দু বেশি ছিল, সেই অঞ্চল নিয়ে আর একটা রাষ্ট্রের জন্ম হয় এবং সেই রাষ্ট্রের নামটা দেওয়া হয় ভারত। তাহলে আমরা বুঝলাম ধর্মের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান স্বাধীন হয়, অন্য কোনো ক্ষেত্র না, অন্য কোনো বিষয়ই না। তাহলে এই দুইটা রাষ্ট্রের জন্মের পিছনে ধর্মীয় জাতীয়তাবাদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ধর্মের দোহাই দিয়েই কিন্তু এই দুইটা রাষ্ট্রের জন্ম হয়েছে, অন্য কোনো কারণ। এই যে 1947 সালে দুইটা রাষ্ট্রের জন্ম হলো, একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে ভারত। আমরা হলাম পাকিস্তানের অংশ, কারণ আমাদের অঞ্চলে মুসলমান জনসংখ্যা বেশি ছিল। তো পাকিস্তান দুইটা রাষ্ট্র, দুইটা প্রদেশ নিয়ে গঠিত। কয়টা প্রদেশ? পাকিস্তানের দুইটা প্রদেশ নিয়ে গঠিত। একটা হলো পশ্চিম পাকিস্তান আর একটা হলো পূর্ব পাকিস্তান। সবচেয়ে মজার বিষয় হলো হাস্যকর, হাজার বছর, হাজার মাইলের ব্যবধান থাকা সত্ত্বেও শুধুমাত্র ধর্মীয় ঐক্যের কারণে, ধর্মীয় মিল থাকার কারণে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানকে নিয়ে একটি রাষ্ট্র গঠন করা হবে এবং সেটার নাম দেওয়া হবে পাকিস্তান। আর কোনো কিছু না, ভাষার মিল, না খাদ্য অভ্যাসের মিল, না পোশাকের মিল, না সংস্কৃতির মিল, কোনো কিছুরই মিল না থাকা সত্ত্বেও শুধুমাত্র ধর্মীয় মিল থাকার কারণে এই দুইটা বিপরীত ধর্মী জাতিকে একটা আমব্রেলার নিচে আনার চেষ্টা করা হবে। কিন্তু আসলে কিন্তু সেটা সম্ভব নয়। এটা ব্রিটিশরাও জানতো, যেটা আবার একদিন এই দুইটা রাষ্ট্র, এই পাকিস্তানটা ভাগ হয়ে দুইটা রাষ্ট্রের জন্ম হয়েছে। তারা এই প্যাচটা লাগিয়ে দিয়ে চলে গেছে এবং ঠিকই 24 বছর পরে কিন্তু 1971 সালে এই দুইটা প্রদেশ ভাগ হয়ে দুইটা পৃথক রাষ্ট্রের জন্ম। এই যে জন্ম হওয়ার পিছনেই কিন্তু অনেকগুলো ঘটনা জড়িত আছে। এই ঘটনাগুলো নিয়ে আমরা বলছি পূর্ব বাংলার আন্দোলন। পূর্ব পাকিস্তান বলতে মূলত আমরা পূর্ব বাংলাকেই বুঝে থাকি। এই অনেকগুলো আন্দোলনের ফলে কিন্তু আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তো আমরা একটু দেখে নিই, 1947 সালে যে পাকিস্তানের জন্ম হয় তার ছিল দুইটা প্রদেশ, একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান আর একটা হচ্ছে পূর্ব পাকিস্তান। আসলে 190 বছর যে আমরা ব্রিটিশ কলোনিয়াল রুলে ছিলাম, ঔপনিবেশিক শাসনে ছিলাম, শুধু শাসন না, শোষণে ছিলাম। পাকিস্তান রাষ্ট্রের জন্ম হওয়ার পর যখন মনে করলাম আমরা স্বাধীন হয়ে গেছি, কিন্তু কিছুদিন পরে দেখলাম না, আমরা তো আসলে স্বাধীন হতে পারিনি। শাসকের পরিবর্তন হয়েছে কিন্তু শোষণের পরিবর্তন ঘটেনি। শাসকের পরিবর্তন, আগে শাসক ছিল ব্রিটিশ, এখন শাসক হচ্ছে পশ্চিম পাকিস্তানের। আগে ওরাও শোষণ করত, পাকিস্তান সৃষ্টির পরে পশ্চিম পাকিস্তানে ওরাও পূর্ব পাকিস্তানকে শোষণ করেছে। 24 বছর ধরে শোষণ করেছে। রাজনৈতিকভাবে শোষিত হয়েছে আমরা, সামাজিকভাবে শোষিত হয়েছি, অর্থনৈতিকভাবে শোষিত হয়েছি, সাংস্কৃতিকভাবে শোষিত হয়েছে। এই শোষণ বঞ্চনা যখন তীব্র আকার ধারণ করে, পিছনে ঠেকতে 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 যখন দেওয়ালে যখন পিঠ থেকে যায়, তখন কিন্তু মানুষ প্রতিবাদ করে, বিদ্রোহ করে, আন্দোলন করে। আমাদের
প্রেক্ষাপট আমাদের আন্দোলনটা ঠিক তেমন। আমরা সহ্য করতে 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 আমাদের পিঠ যখন দেওয়ালে ঠেকে গিয়েছিল, ঠিক তখনই কিন্তু আমরা পাকিস্তান বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এবং তার প্রেক্ষাপটে কিন্তু বাংলাদেশের জন্ম হয়েছিল। সে আন্দোলনটার একটু সিকুয়ালটা জাস্ট একটু দেখতে চাই। সে 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হওয়ার পরে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী যে শোষণটা শুরু করল, সেই শোষণের প্রথম ধাক্কাটা কিন্তু আসলে আমাদের ভাষা। প্রথম ধাক্কাটাই আসলে আমাদের ভাষা। কেমন? সেই ধাক্কাটা কেমন ছিল? পশ্চিম পাকিস্তানিরা আমাদের মাতৃভাষা বাংলার পরিবর্তে তাদের উর্দু ভাষাকে আমাদের উপর চাপিয়ে দিতেছিল। চাই শিক্ষা দীক্ষায় কথাবার্তায় চালচলনে অফিস আদালতে সব জায়গায় উর্দু ভাষাকে অনুসরণ করতে, কিন্তু আমরা কিন্তু সেটা মেনে নিই। বাংলার আপামর জনসাধারণ কিন্তু সেটা মেনে নেয়। এটা ছিল আমাদের প্রথম ধাক্কা। এবং সেই প্রেক্ষাপটে কিন্তু পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী জিন্নাহ খুব দীপ্তকণ্ঠে ঘোষণা করেছিলেন, উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। কিন্তু আমরা কিন্তু না, আমাদের মাতৃভাষা কি? বাংলা। তখনই কিন্তু আমরা গর্জে উঠেছিলাম, না, রাষ্ট্রভাষা বাংলা চাই। আমরা যখন বুঝলাম যে আমাদের মায়ের ভাষা কেড়ে নেওয়া হবে, তখনই কিন্তু আমরা ভাষা আন্দোলনে যোগ দিয়েছিলাম। সেরকম একটা প্রেক্ষাপটে কিন্তু তমদ্দুন মজলিস নামে সংগঠনের যাত্রা শুরু হয়েছিল 2রা সেপ্টেম্বর। এই যে বিভিন্ন রকম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল, আন্দোলন সংগ্রাম হয়েছিল। এরকম চলমান আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপটেই কিন্তু তারপরেও আমরা আরো একটা জিনিস দেখি, ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম সংসদে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য প্রস্তাব উত্থাপন করেন কিন্তু ধীরেন্দ্রনাথ দত্ত। তো এই যে ভাষা নিয়ে যে তালবাহানা চলছিল, তারই প্রেক্ষাপটে কিন্তু বিভিন্ন রকম আন্দোলন সংগ্রাম আমরা দেখেছি। এবং তার সর্বশেষ চূড়ান্ত ধাপটা ছিল তখন 1952 সালের 21শে ফেব্রুয়ারি। পাকিস্তানি শাসক গোষ্ঠীর রক্তচক্ষুকে উপেক্ষা করে, 144 ধারাকে উপেক্ষা করে বাংলার সাধারণ জনগণ, বাংলার ছাত্র সমাজ কিন্তু রাজপথে মিছিল করেছিল। আর সেই রাজপথের মিছিলে কিন্তু গুলি চালিয়েছিল সেই শাসক গোষ্ঠী। আমরা মনে করেছিলাম আমরা স্বাধীন, কিন্তু সেদিনই কিন্তু আমরা প্রথমে বুঝতে পেরেছিলাম আসলে আমরা স্বাধীন না, আমরা আবার সেই শোষণের শিকার হয়েছি। আগে ব্রিটিশরা ছিল, এখন পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদেরকে শোষণ করছে। আর এই গুলি চালানোর ফলে কিন্তু রাজপথে শহীদ হয় সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরো অনেক। পৃথিবীর ইতিহাসে এটা একটা বিরল ঘটনা, মাতৃভাষার জন্য রক্ত দেওয়া। শুধুমাত্র বাঙালিরাই তার মাতৃভাষা বাংলাকে রক্ষা করার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, রাজপথে রক্ত দিয়েছে। এবং এই রক্ত দিয়েই কিন্তু আজকে আমাদের মাতৃভাষা, আমি বাংলায় কথা বলতে পারছি, তোমরা বাংলায় কথা বলতে পারছো, আমাদের অফিস আদালতে বাংলা আমরা ব্যবহার করতে পারছি। আর এই রক্ত দেওয়ার স্বীকৃতি হিসেবে কিন্তু বিশ্ব মানবতা, বিশ্ব সম্প্রদায় কিন্তু আমাদের এই ত্যাগ, আমাদের এই রক্তকে কিন্তু স্বীকৃতি দিয়েছে। এবং সেই হিসাবে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি কিন্তু সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। তাহলে আমরা যে স্বাধীনতা আন্দোলনের জন্য যে 24টা বছর যুদ্ধ করেছি, তার কিন্তু প্রথম যুদ্ধটাই ছিল কিন্তু বাংলা ভাষা। প্রথম আন্দোলনটাই ছিল কিন্তু বাংলা ভাষা আন্দোলন। প্রথম আন্দোলনটাই ছিল কিন্তু রাষ্ট্রভাষা বাংলার আন্দোলন। সেই আন্দোলন কিন্তু রক্ত দিয়েই শুরু হয়েছিল। এবং আমাদের স্বাধীন দেশের যখন জন্ম হয়েছিল, সেটাও কিন্তু রক্ত দিয়েই জন্ম হয়েছিল। তো রক্ত দিয়ে শুরু হয়েছিল, রক্ত দিয়ে কিন্তু শেষ হয়েছিল। এবং তার প্রেক্ষাপটে কিন্তু আজকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তো ভাষা আন্দোলন নিয়েই কথা বললাম। এরপরে আরো অনেকগুলো আন্দোলন আছে। এরপরে আমরা দেখি 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা, আমরা দেখি 68 আগরতলা ষড়যন্ত্র মামলা, আমরা দেখি 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ। অনেক বড় একটা সিকুয়াল, অনেক বড় ঘটনা, 24 বছরের ঘটনা 10 মিনিট 15 মিনিট ক্লাসে আসলে বোঝানো যায়। তো আমরা আজকে জাস্ট এইটুকু আলোচনা করলাম। তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম, পূর্ব বাংলার আন্দোলনের প্রথম আন্দোলনটা কিন্তু ছিল রাষ্ট্রভাষা বাংলা আন্দোলন, বাংলা ভাষা নিয়ে আন্দোলন। এবং আমাদের উপর প্রথম আঘাতটা করা হয়েছিল কিন্তু ভাষার উপর।
আর সেই ভাষার আন্দোলন থেকে শুরু করেই কিন্তু 71-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত আমরা আসছি এবং বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়েছে। তো তোমরা যেটুক আমি আলোচনা করলাম এইটুক সম্পর্কে বইতে বিস্তারিত আছে, তোমরা একটু লাইন বাই লাইন তারিখ সাল মিলে একটু পড়ার চেষ্টা করবে, মনে রাখার চেষ্টা করবে, আশা করি তোমরা উঠতে যাবে। সবাই ভালো থাকবে। পরবর্তী ক্লাস অবশ্যই দেখার আহ্বান জানাচ্ছি।